আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, আহ, দেশে কিংবা প্রবাসে, গ্রামগঞ্জ শহর নগর বন্দর যেখানেই রয়েছেন সেখানেই নিশ্চয়ই এই মুহূর্তের আলোচনা হচ্ছে দীর্ঘ ১.৫ যুগ পরের দেশের মাটিতে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ, যখন তিনি দেশ ছেড়েছিলেন, তার সেই দেশ ছেড়ে যাওয়াটা যেমন কেন গিয়েছিলেন সেই বিষয়টি হয়তো আপনারা জানেন। ঠিক ক্ষণ গণনা শুরু হয়েছে। ক্ষণ গণনার এই সময়টি বিএনপি প্রেমিক কিংবা জিয়া প্রেমিক যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত আবেগের। এই আবেগের বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব, তারেক রহমানের প্রত্যাবর্তন এবং আগামীর রাজনীতি। স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন আমি প্রথমেই তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। ডান পাশে রয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন ভাই। স্বাগত জানাচ্ছি দুজনকেই। এবং একই সাথে আমাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি বলছিলাম তারেক রহমানের প্রত্যাবর্তন এবং আগামীর রাজনীতি, প্রথমেই আমরা তারেক রহমানের প্রত্যাবর্তন এই বিষয়টি নিয়েই একটু কথা বলতে চাই। আমরা প্রথমেই জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছ থেকেই একটু শুনতে চাই। তা হচ্ছে যে ১৭ বছর পরে, ১.৫ যুগ পরে এই যে তারেক রহমানের আশা, সেটিকে একদম আবেগের জায়গা থেকে অথবা বিএনপির নেতৃস্থানীয় নেতা হিসেবে বা কর্মী হিসাবে আপনাদের এই অনুভূতির জায়গাটি আসলে কি, এটি একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে সম্মানিত আলোচক যারা রয়েছেন, জনাব এম এ আজিজ, অত্যন্ত বরেণ্য একজন সাংবাদিক এবং আমার অত্যন্ত স্নেহের আদরের একজন সাবেক ছাত্রনেতা এবং খুবই ভালো অমায়িক ব্যবহারের একজন মানুষ, একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের ত্রাণকর্তাদের মধ্যে অন্যতম, জনাব কামরুজ্জামান রতন, এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিষয়টা কিন্তু শুধুমাত্র আবেগের জায়গাটার মধ্যে নয়। বিষয়টা হচ্ছে এমন যে বহু স্রোত একত্রে এসে নদীর যেখানে মিলিত হয় সেই জায়গাটাকে মোহনা বলা হয়। এই মোহনায় আজকে একত্রিত হয়েছে গোটা বাংলাদেশ। সেখানে বিএনপির নেতৃবৃন্দ, তাদের আবেগ, সাধারণ মানুষের যে সঞ্চিত ভালোবাসা সেটা, এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষায় উন্মুখ বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী, তারা আকুল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে যে নেতা কখন তার মাতৃভূমিতে পদার্পণ করবেন। এই জন্য এই প্রত্যাবর্তনটাকে এত বেশি রঙিন এবং বাগময় করে তুলেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। সেখানে বিএনপির একজন কর্মী হিসাবে, একজন বিএনপি রাজনীতির ছাত্র হিসাবে আমি মনে করি যে সেখানে আমাদের আবেগ অনেক অনেক বেশি উচ্চতায় অবস্থান করছে। কারণ আমরা জানি যে নাম এবং বদনাম এই দুটো জিনিস কিন্তু খুব কাছাকাছি, কিন্তু নাম অর্জন করতে বহু বছরের দীর্ঘ সময় লাগে, বদনাম করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ২০০৭ কিংবা ৬-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনের পৃষ্ঠপোষকতায় যারা তারেক রহমানের বদনাম করেছিলেন সেদিন, আজকে তারাই আবার সুনাম করছেন, আজকে তারাই আবার বলছেন দেশে তাকে এই মুহূর্তে প্রয়োজন। এখানেই তো বিএনপির রাজনীতির সবচেয়ে বড় সার্থকতা। সেই সার্থকতাকে যদি আমার অনুভূতির সঙ্গে আমি যোগ করি, তাহলে আমি বলবো আমি সেই মোহনায় আছি, যে মোহনা সমুদ্রে মেশার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমান সাহেব একজন সংসদত্বক হিসাবে বাংলাদেশে ফেরত আসবেন। সংসদত্বক হচ্ছে সেই ব্যক্তি, আমরা সবাই জানি, যে যুদ্ধে কখনো আত্মসমর্পণ করে না, প্রয়োজনে সে নিহত হবে, আবার প্রয়োজনে যদি সুযোগ থাকে তাহলে গাজী হয়ে ফেরত আসবে, না হয় শহীদ হবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। সেই সৈনিককে বলা হয় সংসদত্বক। আজকে তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে একজন সংসপ্তক হয়ে ফেরত আসছেন। এটাই হচ্ছে আমাদের বিএনপির নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, এবং সাধারণ মানুষের নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের যে স্তরগুলো, সেই স্তর দ্রুত পেরিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা যেটা, সেটা পূরণ করার জন্য তিনি চলে আসছেন।
এতটুকুই আপাতত আমি বলবো। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি কামরুজ্জামান রতন ভাই আপনার কাছে যাই, সেটি হচ্ছে যে যদিও এই প্রস্তুতির মধ্যে আপনার সময় দেয়া অনেকটাই কঠিন ছিল আমরা জানি, একটু প্রস্তুতি নিয়ে শুনতে চাই। যদিও বারবার আমরা শুনতে পাচ্ছি যে আপনারা এর আগে বলছিলেন আপনাদের নেতারাই যে 50 লাখ লোকের সমাগম যে জায়গাটি, সেটি কি আপনারা ধরেই নিচ্ছেন যে 50 লাখ হবে এরকম? এদের তো অনেকেই চলে এসছে আসলে, তাহলে তাদের এই ব্যবস্থাপনাটা কিভাবে হবে, তাদের আসা যাওয়া এবং সার্বিক অবস্থাটা একটু যদি বলেন, আর তার আগে অনুভূতির কথাও যদি আপনি বলতে চান সেটিও শুনি। মাহবুব শৌকত ভাই, এই দুইজন অতিথি যারা সম্মানিত, যাদের সামনে কথা বলতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবো না, আমি সবসময় মানে ওনাদের কাছ থেকে আমি শিখতে চাই। আমাদের দুঃসময়ের এই সাংবাদিক লেভেলে যারা সাহসী কণ্ঠ নিয়ে আমাদেরকে এই গণতন্ত্র উত্তরণে যিনি এই মঞ্চে কথা বলেছেন, আর আমার দলের যে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুবই শ্রদ্ধা করি এবং ওনার সাহসী এবং স্বাচ্ছন্দ্যে যে কথা বলার স্টাইল, এই বিএনপির মধ্যে ভোকাল এইভাবে কেউ কথা বলে না। সর্বোপরি ওনার মতো মানুষ যখন দলের নমিনেশন নিম্নকক্ষে পান নাই, নিশ্চয়ই যখন আমাদের আপার হাউস হবেন, আমরা তো দোয়াই করি ওনার জন্য, দল অবশ্যই ওনাকে সম্মানের জায়গায় নেবেন। শুধু একটা কথা বলে আমি শুরু করব, সেটা হলো আলাল ভাই মনোনয়ন বঞ্চিতর পর ওনার কণ্ঠে আমি একটা কথা শুনেছি দলকে ইউনাইটেড করার জন্য, এবং দলের যে নমিনেশন না পাওয়ার পরে ওনার যে একটা প্রতিক্রিয়া দেখেছি, এইটা দলকে যারা ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানকে যারা আফোল্ড করে দলটা করতে চায়, এই জন্য আপনার মাধ্যমে আমি ওনাকে সশ্রদ্ধ সালাম এবং আমার যতটুকু আমার গ্র্যাটিটিউড জানান দরকার আমি সেটা আমার জানালাম। আচ্ছা, আপনি যে কথাটুকু বললেন, আমার যে অনুভূতি 50 লক্ষ, সেটা আমার কাছে বড় কথা না। 11ই সেপ্টেম্বর 2008 সালে একটা স্বৈরতন্ত্রের যে বীজ বপন বাংলাদেশে এবং ফেসিস্টের যে উত্থান হয়েছিল, সেটা মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং এই ফেসিস্ট পতিত মানে পলায়নপর যে সরকার শেখ হাসিনার যৌথ প্রযোজনায় কিন্তু তারেক রহমানকে বাংলাদেশ থেকে যেতে তাকে বাধ্য করা হয়েছিল। এই মানুষটা বাংলাদেশে এত বছর পর অমানুষার শুধু গোড় কেটে যাওয়া নয়, একটা ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এবং দুঃসাহসের পাখায় ভর করে বলতে হবে উনি বাংলাদেশে আসছেন। সেটা 50 লক্ষ, 1 কোটি না 20 কোটি, আমি সেই আঙ্গিকে কিন্তু ওনাকে পরিমাপ করব না। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য, গণতন্ত্র উত্তরণের জন্য গত ফেসিস্ট সরকার, একটা শব্দ যদি আমি বলি তাহলে মনোভাবটা বুঝতে হবে, যে ওর নামটা বলতে চাচ্ছি না, হাসিনা বলেছিল তুই পারলে দেশে আয়। একটা প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের স্ল্যাং ইউজ করেছিল আমার তারেক রহমানের পক্ষে, তার বক্তব্য আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই মানুষটা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের সার্বভৌমের প্রতীক হিসাবে বাংলাদেশে, আমি তো আবেগতাড়িত হবে, আলাল ভাই আবেগতাড়িত হবেন, এরকম লক্ষ মানুষ কালকে তার অনুভূতি সেটা জানাবেন। আমি এই দুইটা মেসেজ আমি দেখতে চাই। তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন নয়, ওনাকে যে এই মাটিতে ওনাকে রাজনীতি করতে দেয়া হয় নাই, এই অবিচারের বিরুদ্ধে আবার যে উনি যে সাহস নিয়ে নয়, বাংলাদেশের মানুষের প্রতি যে ওনার যে কমিটমেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্বাধীনতার জন্য যে সংগ্রামে সশস্ত্র ডাক দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রকে লালন করে গিয়েছেন, তার সন্তান হিসেবে তারেক রহমান বাংলাদেশের যে গুরু দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন, আমি সর্বপ্রথমে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা যেন তাকে সেফলি বাংলাদেশের রাজনীতি করার জন্য যদি সুযোগ পায়, আমি সেই জন্য তারেক রহমানের এই আগমনটাকে আমি ওই আবেগ থেকে দেখতে চাই, এবং যেই আবেগ নিয়ে বাংলাদেশের মানুষকে উনি একটা করবেন, যেভাবে সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, এবং উনি ভিশনারি মানুষ হিসাবে বাংলাদেশকে যে স্বপ্ন দেখাচ্ছেন, উনি একটা কথা বলেছেন, আমি স্বপ্ন দেখি না, আমি পরিকল্পনা করব এবং পরিকল্পনা বাস্তবায়নের করব। আমি মনে করি আগামীকাল থেকে সেটা শুরু, এবং বেগম খালেদা জিয়ার কাছে প্রথম যে মায়ের সাথে যে সন্তানের স্পর্শ, এই স্পর্শটা আমার ওই জায়গায় আমি আবেগতাড়িত নিশ্চয়ই, এবং ওইটার জন্য আপনারা সবাই জাতির কাছে তারেক রহমানের জন্য আমি দোয়া প্রার্থনা। অনেক ধন্যবাদ। আপনি যে কথাটা বলছিলেন সেখানে আরো একটু বিষয় ছিল। তারেক রহমান যখন লন্ডন থেকে কথা বলছিলেন তখন আপনি যার নাম বললেন, তিনি কিন্তু বক্তৃতায় হুমকি দিয়েছিলেন যে মায়ের তাহলে চিকিৎসা বন্ধ করে দিবে, বেশি বাড়াবাড়ি করলে
চিকিৎসার যে সুযোগ দেওয়া হচ্ছিল সেটি বন্ধ করে দেওয়া হবে, নিশ্চয়ই মনে আছে আজিজ ভাইয়ের এই কথাটি। জি। সেটি আপনার কাছ থেকে হয়তো সেই জায়গাটি শুনবো। তার আগে একটু বিষয় বলি, তা হচ্ছে যে তারেক রহমানের এই যে ফিরে আসা দেশের মাটিতে রাজনৈতিকভাবে এটি কতটা তাৎপর্যপূর্ণ? তারেক রহমান 18 বছর পরে ফিরে আসছেন, সেটির তাৎপর্য কতটা রাজনৈতিকভাবে? ধন্যবাদ আপনাকে এবং দুইজন আমার প্রিয় নেতা, বিএনপির নেতা। একজন তো এমপি ইলেকশন করছে, তিনি বিজয়ী হবেন ইনশাল্লাহ। আর আলাল ভাই আছে, আমার চোখে বঞ্চিত তিনি। হ্যাঁ, আমি অনিয়েরই বলছি, তার বিএনপিতে আরও অনেক উপরে যাওয়া উচিত ছিল, যায় নাই। যাই হোক, হয়তো তার জন্য আরও বড় ধরনের অফার অপেক্ষা করছে, এই আশাই বাদই আমি ব্যক্ত করি। কারণ আলাল ভাইয়ের কাছে তো আমি যেতে পারবো, সে জাতীয় পতাকার রক্ষক তো হতে পারে, হতে পারে, আমরা দোয়া করি। উচ্চ কক্ষেও যেতে পারে, সমস্যা নাই, জায়গার তো অভাব নাই। একটা দল বিএনপি সরকার গঠন করবে, তখন অনেক লোক অ্যাকোমোডেট করতে পারবে। তো যাই হোক, যে কথা আপনি বলছিলেন, দেখেন আমি 10 দিন লন্ডনে ছিলাম, অনেক আগে লন্ডনে ছিলাম। আমার ছেলের মেয়ে, তাদের প্রমোশন আটকে যায়, আর্মিতে ছিল, তারা এখন লন্ডন প্রবাসী। তা আমি ওখানে নিয়ে গেছি। আমি 10 দিন থাকার পরে, লন্ডন থাকার পরে আমার কিন্তু মনোজগতের অনেক পরিবর্তন ঘটে গেছিল। ওই দেশটা, শহরটা অনেক পুরানো শহর, তাও যেন মেশিনের মতো চলছে। কোন রাস্তায় কোনো সিকিউরিটি নাই, কিছু নাই, কিন্তু চলছে সব অটোমেশন এক। এবং আমরা যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গণতন্ত্রের ইয়ে করি, এই যে নির্বাচন হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে, এটা কিন্তু ব্রিটিশ হচ্ছে গণতন্ত্রের এখনো পৃথিবীর মধ্যে সবচেয়ে গণতন্ত্রের অনুকরণীয়। তো আমি বলবো যে তারেক রহমান 17 বছর লন্ডনে আছে। তিনি এই 17 বছরে বিলিতি কায়দা, তার সাথে আমার 2 বার কথা হয়েছে। কোনো সবসময় যেমন আমাকে অত্যন্ত সম্মান দিত, এবং তিনি কোনো সময় কোনো কিছু চাপিয়ে দেন না, তিনি বলেন, শোনেন বেশি। আমি বলবো যে এই যে 17 বছরে এটা অটো সিস্টেমে যে তিনি গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এগুলো দেখেছেন, তার কিন্তু একটা ট্রেনিং হয়ে গেছে। আমি কিন্তু বলবো, তিনি আগের যে তারেক রহমান, যার মাজা ভেঙে দেওয়া হয়েছিল, বিদায় করা হয়েছিল, তাকে আর দেশে আসতে দিবে না, আপনি যেমন বলছেন যে মায়ের চিকিৎসা বন্ধ করে দিবে, এরকম তাকে তো মাত্র 2 কোটির জন্য আটকায় রাখছে টাকা। এবং এখন তো তার যে অবস্থা, তাকে বলা হচ্ছে স্লো পয়জনিং করা হয়েছে, তার রিয়াকশন এখন হচ্ছে এবং তিনি মৃত্যু সন্ধিক্ষণে আছে। যাই হোক, তিনিও, তার সাথেও আমার খুব সম্পর্ক ভালো ছিল। তো যাই হোক, তারেক রহমান এখন আসছে, আমি মনে করব তিনি শুধু এখন নিয়ে বাংলাদেশি নয়, তিনি একজন গণতন্ত্র এবং আইনের শাসন, সুশাসনের ট্রেনিং প্রাপ্ত, প্রাকৃতিক নিয়মে লন্ডনে 17 বছর থাকা। আপনি কল্পনা করেন, সে কখনো কিন্তু, আপনি দেখেন জুমে কথা বলেছে, কখনো বেফাস কথা বলেন নাই। আমি দেখেছি অনেক হিসেব করে কথা বলে। এখন প্রশ্ন হলে তিনি দেশে আসবেন, এখন এই দেশের যে অবস্থা, একমাত্র প্রবাসী আয় ছাড়া সব কিছু অলমোস্ট তছনছ হয়ে গেছে। এই সময়ে তার প্রয়োজনটা কি? বিকল্প তো নাই। বিএনপি বড় দল, তার চেয়ারপারসন অর্থাৎ প্রধান তিনি, তার তো বিকল্প নাই। এখন সামনে নির্বাচনের সময় অনেক চ্যালেঞ্জ তার সামনে আছে। যেমন ধরেন, আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই খারাপ, পার্টিগুলোর ভিতরে লোকজন গুলি করে মারতেছে, কত কিছু করতেছে। সরকার কিন্তু এটা আবার ইয়ে করতে আরো অস্ত্র লাইসেন্স। ভাই, মগবাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী মগবাজারে ককটেল বিস্ফোরণ হয়েছে, একজন নিহত হয়েছে কিছুক্ষণ আগে। এই তো এটা চলছেই, এবং আমার কেন যেন মনে হয় এই সরকার থাকলে এটা চলবে। এখন অনেক সময় ধরা হয়, যেমন এনসিপির নাহিদ ইসলাম বলছে সরকারের একটা অংশ জড়িত এই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির জন্য। তারেক রহমান প্রত্যাবর্তন নিয়ে আমরা কথা বলছি এবং আগামী রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে সেটি নিয়ে আলোচনা করছি। জাতীয় রাজনীতির বিষয়টি আলোচনায় আসবে, কি প্রভাব পড়বে, দলীয় রাজনীতিতে কি প্রভাব পড়বে সেটি আমরা শুনে আসছি। কামরুজ্জামান রতন, একসময়ের ডাকসাইটের ছাত্রনেতা, বিএনপির এখন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আগামীতে তিনি ধানের শীষ প্রতীকে আবার ইলেকশনও করছেন নিজের আসনে, এটি একটি ভালো সংবাদ নিশ্চয়ই। রতন ভাই, এটি শুনতে চাই যে এই যে তারেক রহমান ফিরে আসছেন, সেটি তো তার জন্য নিরাপত্তাজনিত কারণ অনেকদিন দেখাচ্ছিলেন, তো তার নিরাপত্তার এই যে বিষয়টি,
সেটি আপনাদের জন্য কত বড় চ্যালেঞ্জ? এই নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ অতিক্রম করে সার্বিকভাবে এই তার আসার মাধ্যমে দলের মধ্যে কতটা প্রভাব পড়বে মনে করছেন? দেখেন, ওনার যে জায়গাটা বা ওনার যে নিরাপত্তা, এটা নিয়ে এই অনিয়ারে এসে অনেক কথা আমি বলতে পারবো না। বাট আমি একজন মুসলমান হিসাবে এবং আমি ওনার একজন কর্মী হিসাবে আমার হৃদয়ের মানে আমার তো একটা অন্তরাত্মা আছে, জি। সেটা একজন মুসলমান হিসাবে আমি এতটুকু বলতে চাই, আল্লাহু খায়রুন হাফিযা ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাকে হেফাজত করবেন, এই দোয়াটা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এখন করছেন। আর ভিজিবলি বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার যতটুকু নিরাপত্তার বলয় তৈরি করা দরকার, উনি কিন্তু দেখেন এসএসএফ নেয়নি। বাংলাদেশে ওনার নিজস্ব যে চিন্তা চেতনা, এবং সেখানে আমাদের অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, যিনি শামস নামে পরিচিত, ওনার নেতৃত্বে কিন্তু এখানে কিন্তু একটা 31 সদস্য বিশিষ্ট একটা ট্রেন, যারা সাবেক রিটায়ার্ড, তাদেরকে নিয়ে কিন্তু একটা টিম করেছে। এবং আরেকবার বলতে চাই যে এই সরকারের কিন্তু লজিস্টিক যতগুলো সাপোর্ট চেয়েছে আমার দল এবং তারেক রহমানের জন্য, যতটুকু নিরাপত্তার বলয় তৈরির জন্য যতটুকু চেয়েছে, এই সরকার কিন্তু সহযোগিতা করেছে। আমরা এই ক্ষেত্রে সরকারকে ধন্যবাদ জানাই। আজকেও সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল, তারা সুস্পষ্ট বলছে সরকারের সিদ্ধান্ত হচ্ছে দল যতটুকু চাইবে ঠিক ততটুকু সরকারের পক্ষ থেকে তাহলে দেয়া এই যে হবে। পরস্পর সমন্বয়ের মধ্য দিয়ে, আমার তারেক রহমান তো জনতার নেতা, জনতার মধ্য থেকে উনি উঠে আসছেন এবং জনতার মধ্যে ওনার বিচরণ হবে। তারপরেও এখানে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে কিন্তু সবসময়, কারণ উনি তো সার্বভৌমত্বের প্রতীক। আমার মনে হয় যিনি সার্বভৌমত্বের প্রতীক নিয়ে গণতন্ত্রের ঝান্ডা যার হাতে থাকবে, ওনার একটু নিরাপত্তার প্রশ্নে সেটা দল কনসার্ন, উনি ব্যক্তিগতভাবে এবং দল সার্বিকভাবে কিন্তু এই নিরাপত্তাটার জন্য সরকারের সহযোগিতা নিয়ে আমি মনে করি আমরা সবাই ওনাকে আমরা পাশে পাবো এবং উনিও আমাদেরকে পাশে পাবেন। অনেক ধন্যবাদ। আমি ঠিক নিরাপত্তা ইস্যু নিয়ে আজিজ ভাই আপনার কাছে একটু জানতে চাই। তা হচ্ছে যে আমি যেমনটা বললাম যে সরকারের পক্ষ থেকে আগেও বলা হয়েছিল বিষয়টি, কিন্তু এরই মাঝে কিন্তু দু একটি দল বলার চেষ্টা করেছেন যে একটি দলের শীর্ষ নেতাকে যদি আলাদা করে প্রোটোকল এভাবে দেয়া হয়, সেটি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে ঘাটতি কিনা এটি তারা বলতে চেয়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত কনসার্ন কেন? অন্যান্য দলের শীর্ষ নেতারাও তো দেশব্যাপী রাজনীতি পরিচালনা করে থাকেন, সেখানে তার নিরাপত্তার ব্যাপারটা এত বাড়তি বেশি আসছে কেন? এটার একটা কারণ আছে। ধরেন হাদি নিহত হয়েছে, জি, এত লোক হয়েছে, ইটস ইমোশন। ইমোশন। আর বিএনপি সরকার গঠন করবে, যেহেতু ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তিনি হয়তো দায়িত্ব পালন করতে পারবেন না, তারেক রহমানই নেক্সট প্রধানমন্ত্রী হবে, সুতরাং তার নিরাপত্তা তো দিতেই হবে। আমি কাল আজকেও শহরে বেরিয়েছি, দেখেছি বিএনপি সব সরকার জায়গায়- গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেটি আপনার প্রত্যাশার কথা না এটি আপনি মনে করছেন যে এটি একদম এটাই হবে, এটাই হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আগে অনেক সময় বলা হতো তারেক রহমান ফেরে না কেন, ফেরে না কেন। এখানে আমার বক্তব্য একটু ভিন্ন। আমি আগেও বলেছি, এখন রিপিট করি, সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা, ট্রাভেল পাস দেওয়ার কথা বলেছে, রিপিটেডলি বলেছে যে উনি যখন চাইবেন তখনই দেওয়া হবে। ট্রাভেল পাস দেওয়া মানে হচ্ছে একটি লোক কয়দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 5 বছর, 5 মাস, এরকম তো ট্রাভেল ডকুমেন্ট। যদি তিনি ওখানে পলিটিক্যাল অ্যাসাইলেমে আছে, ব্রিটেনে আমাদের হাই কমিশন আছে, হাই কমিশন তো পাসপোর্ট ইস্যু করতে পারে। সরকার থেকে একবারও বলা হলো না কেন আপনি ট্রাভেল পাস নেন অথবা পাসপোর্ট নিয়ে আসেন। তিনি অ্যাসাইলেমে আছেন, বাংলাদেশে আসলে তার অ্যাসাইলেম বাতিল হয়ে যাবে, ঠিক আছে, সে রিস্ক নিয়ে দেখতে পারতো। তাকে তো পাসপোর্ট অফার করা হয় নাই, তাকে বরাবর রিপিটেডলি বলা হয়েছে ট্রাভেল পাস। তার মানে কি একটা নির্দিষ্ট সময়ের জন্য দিতে সরকার, সরকারের কাছে ট্রাভেল পাস চাইতো, সরকার বিবেচনা করে হয়তো একটা সময় চাইতো, হয়তো অল্প কিছু, কিন্তু উনি তো এখন সারা জীবন ধরেন আমরা আশা করি দেশে থাকবেন, সুতরাং উনি তো ট্রাভেল পাসে হবে না, ওনার পাসপোর্ট নিয়ে দেশের নাগরিক হয়েই থাকতে হবে। হ্যাঁ, তিনি সেটাই আসছেন। 1, 2 হচ্ছে আমাদের ইলেকশনের সময় সকল পরাশক্তি অ্যাক্টিভ থাকে, আমরা কেউ দৃশ্যমান থাকে, কেউ অদৃশ্যমান থাকে, কিন্তু অ্যাক্টিভ থাকে। এবং আমি লিখেছি, যুগান্তরে ছাপা হয়েছে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এই মুহূর্তে, আমার কাছে মনে হয় ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়েছে।
কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন একটা ইয়ে দেখেন যে আপনার ভারতের সাথে আমাদের যে পরিমাণ এখন টানাপোড়েন চলছে, আমার মনে হয় স্মরণকালে এরকম টানাপোড়েন হয় নাই, কিন্তু তুচ্ছ ঘটনা নিয়ে এটা হচ্ছে। আমি যদি ভারতের ইস্যুটা একটু পরবর্তীতে শুনি, আমাদের সাথে কি অ্যাডভোকেট পর্যায় হোসেন আল্লাল এই মুহূর্তে নেই, দর্শক যদি উনি যুক্ত হন তার কাছে আবার ফিরবো। আমি ঠিক রতন ভাই এখানটায় একটু আসতে চাই, তা হচ্ছে ট্রাভেল পাসের যে বিষয়টি, এখন তো তারেক রহমান সেই ট্রাভেল পাসই নিয়ে এসছেন, তো তার এই থাকার ব্যাপারটি কি ক্লিয়ার হয়ে গিয়েছে যে কতদিন তিনি থাকবেন, অবস্থান করবেন? পরবর্তী 3 দিনের আমরা একটি কর্মসূচি পেয়েছি, তিনি আগামীকালকে এসে সেটি কি করবেন সেটি পেয়েছি, পরের দিন কি করবে পেয়েছি, পরের দিন কি করবে, 3 দিনের আপাতত আমরা কর্মসূচি পেয়েছি। কতদিন বাংলাদেশে অবস্থান করবেন সেটি কি আপনাদের কাছে পরিষ্কার? না আজিজ ভাই, আমি যদি ভুল না বলে থাকি আর কি, এটা পরে আপনি এটা মিলিয়ে নেবেন। সেটা হলো তারেক রহমান, ওনার মিসেস এবং জাইমা রহমান, ওনারা কিন্তু একই স্ট্যাটাসের উপর কিন্তু অ্যাজাইলাম ওনারা সিক করেছেন। তো এখন কিছুদিন ইতিমধ্যে কিন্তু 2বার জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন এবং আবার কিন্তু ফিরে গেছে, বিদেশ গিয়েছেন। কিন্তু আপনার যে তথ্যটা, সেটা যদি উনি যদি অ্যাজাইলাম যদি ওনার যদি টিকাতে হয়, সেখানে কিন্তু উনি আপনি বললেন না ঢুকার পরে আবার কিন্তু সেটা অটোমেটিক ওটা বাতিল হয়ে যায়। তো আমার মনে হয় যে ট্রাভেল পাসে উনি কিন্তু বাংলাদেশে আসেননি। আর যেখানে তারেক রহমান বগুড়া 6 থেকে ইলেকশন করবেন, তো সেইখানে বিদেশ যাওয়ার আর প্রশ্ন কেন? আমার তো মনে হয় এই দেশ, এই মাটি তাকে আবার বরণ করে নিবে না। এই মাটি থেকেই তার উত্তরণ এবং এই মাটিতেই বিচরণ করি তারেক রহমান অবস্থান করবেন, বিদেশে ঘুরতে যাবেন। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আর যেই কারণে তারেক রহমানকে যেতে বাধ্য করা হয়েছিল, ওই প্রেক্ষাপটটা বাংলাদেশে এখন আর নেই। ফেসিস দূর হয়েছে, 111-এর সেই কুশীলভ যারা আছে, যারা তারেক রহমানকে বিদেশে যেতে শুধু বাধ্য করা নয়, তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে, তাকে শারীরিকভাবে তাকে কিন্তু অক্ষম বানাতেও কিন্তু তারা কিন্তু কার্পণ্য করে। আপনার কাছে ফিরবো আমি একটু অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে জি জি জি, ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, তা হচ্ছে যে এতক্ষণ আমরা কথা বলছিলাম যে তারেক রহমান কোন স্ট্যাটাসে এই মুহূর্তে দেশে ফিরছেন, সেই দেশে ফেরার ওনার দিনক্ষণ, কতদিন অবস্থান করবেন, এটি কি আবার তাকে ফিরে যেতে হবে, বাধ্যবাধকতা আছে কিনা, এবং নির্বাচন করতে হলে পরবর্তী প্রক্রিয়াটা কি, এটি কি দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে নাকি এটি সময় বলে দিবে, সময়ের উপর ছেড়ে দিতে হবে? একটু ক্লিয়ার করবেন। না, এটা তো নিয়ে এটা মানে এই মুহূর্তে এটা গবেষণার বিষয় না। এখন গবেষণার বিষয় হচ্ছে উনি ফেরত আসছেন। আপনি দেখবেন বাংলা বাক্যমালায় কিছু বাক্য আছে, কিছু শব্দ আছে যেগুলো বাম দিক থেকে আমরা সাধারণত বাংলা লেখা শুরু করি, ডান দিক থেকেও যদি আবার লেখা শুরু করি এই একই বাক্য, তাহলে একই রকম হবে। যেমন ধরেন সীমার মাসি, ডান দিক থেকে উল্টো করে লেখেন একই হবে। তারপরে ঘুরবে রঘু, ডান দিক থেকে উল্টো করেন একই হবে। কাকা তো কাকা, চাচা তো চাচা, একই রকম হবে। এই উদাহরণটা দিলাম এই কারণে যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন বিদ্যুৎ আবিষ্কার করেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কার করে কোনো টাকা পান নাই, বিশাল সম্মান পেয়েছেন, অবিস্মরণীয় হয়ে আছেন পৃথিবীতে। কিন্তু অর্থকড়ি, টাকা, এটা নিয়ে গেছে কিন্তু বিদ্যুতের মিটার যে আবিষ্কার করেছে ওই ব্যক্তি, তার খোঁজ কিন্তু কেউ নিচ্ছে না, কেউ জানতেও চায় না মিটার আবিষ্কার কে করেছে। আলোচিত হচ্ছে এখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন। তো বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি যেটা জিয়াউর রহমান থেকে, বীরুত্তম থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতা জাইমা রহমান, তার কথা আমি এতক্ষণ কামরুজ্জামান রতন বলেছেন। আমি যেটা দেখেছি এই জুলাই বিপ্লবের আগস্টের 3 তারিখ বা 4 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার কন্যাকে নিয়েই কিন্তু জুলাই বিপ্লবের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে কিন্তু কন্যাকে নিয়েই প্রবেশ করেছেন। এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশে তো আর কেউ করার সুযোগ পায় নাই। সুযোগ বরং তারেক রহমান দিয়েছিলেন। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসার পর তিনি ফুল পাঠিয়েছিলেন, যদি রাজনীতি করেন, যদি দেশে থাকেন, সব রকম সহযোগিতা করব, আপনাকে শুভেচ্ছা। তারেক রহমান সাহেবকে আমাদেরকে নিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। উচ্চতা, রাজনৈতিক উচ্চতা, রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক মহানুভবতা,
বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যা দেখিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওই অপর পৃষ্ঠা উল্টালে পরে এটার কোনো সামান্যতম নমুনাও পাওয়া যাবে না। সেদিক থেকে বলতে পারি যে ওনাকে নিয়ে এত বিশ্লেষণ বা গবেষণার তো এখন প্রয়োজন নেই। জাতি উন্মুখ হয়ে আছে ওনার নেতৃত্ব পাওয়ার জন্য, উনি সেটা দিতে সক্ষম হলে তারপরে উনি গাংচিলের মতো যান না, গাঙে গাঙে উড়ে যেখানে খুশি সেখানে, অসুবিধা কি? বাংলাদেশে যদি আসেও সময়, কূটনৈতিক কারণেও তো বিদেশে যাওয়া লাগতে পারে ওনার। জি জি নিশ্চয়ই। সুতরাং ওগুলো কোনো বিষয় মানে আলোচ্য আলাল বিষয় ভাই, এই আপনারা মুহূর্তে যারা জরুরি আমার মনে হয় না। যে আপনারা যারা রাজনৈতিক কর্মী আছেন বা দেশবাসীও হয়তো একটা কামনা করছিলেন যে সেই 17 বছর আগের মতো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান একই মঞ্চে উঠে দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন দেশ গড়ার, সে বিষয়টি নিশ্চয়ই মিস করবেন, যেহেতু খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থতায় রয়েছেন। সেই যে আবেগের যে ব্যাপারটি, সেটি তো নিশ্চয়ই মিস করবেন আপনারা। না না, আমরা অবশ্যই মিস করব, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রাজনীতিটা কিন্তু কোনো 100 মিটার স্প্রিন্টের দৌড় না। এটা কিন্তু একটা রিলে রেস, লম্বা সময়ের ম্যারাথনের রিলে রেস। আমার হাতে এই মুহূর্তে কাঠিটা আছে, আমি খুব দ্রুত দৌড়ে কত আগে গিয়ে আমার পরবর্তী ব্যক্তির হাতে সেই কাঠিটা দিতে পারি, অর্থাৎ জাতীয়তাবাদের পতাকাটা কার হাতে তুলে দিতে পারি। জি সেদিক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পতাকা তুলে দেওয়ার দায়িত্ব দিয়েছেন 2016 কাউন্সিলে, যখন আমরা তারেক রহমান সাহেবকে মানে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে কাউন্সিলে প্রস্তাব পাশ করেছিলাম। কণ্ঠ ভোটে হয়েছিল এটা, সর্বসম্মতিক্রমে। সেদিনই তো এই পতাকা এই রিলে রেসের লাঠি হস্তান্তরিত হয়েছে। সুতরাং আমরা মিস করি এটা যেমন একদিকে ঠিক, আরেকদিকে আবার মনে করি যে না, এই মুহূর্তে যোগ্য উত্তরাধিকার হিসাবে উনি এসেছেন এবং যোগ্য নেতৃত্ব হিসাবে উনি এনেছেন। দুই গুণের সমন্বয় ওনার মধ্যে সন্নিবেশিত হয়েছে, যে কারণে আমরা মনে করি যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিস করছি শারীরিকভাবে, কিন্তু আদর্শিকভাবে তাকে আবার মিস করছি না। কারণ ওই আদর্শিকভাবে তার পতাকা হাতে নিয়ে এখন তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে, এবং ভবিষ্যতে দিবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমি একটু এম এ আজিজ আপনার কাছে যাই। তারেক রহমান ফিরছেন, এটি তার জন্য সবচেয়ে কি মনে করছেন, দেশে ফেরার পরে বড় চ্যালেঞ্জ কোনটা হবে? বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয়েছে, সবসময় বলি আমি, দুর্নীতি। জি, তার পার্টি দুর্নীতি মুক্ত করতে হবে, পার্টি এবং দেশ দুর্নীতি মুক্ত থেকে- করতে হবে। অবশ্যই আচ্ছা, অবশ্যই। একটু কি পার্টি- ক্লিয়ার করবেন? পার্টি না ক্লিয়ার, মানে এই শব্দটি অনেকের কাছে নতুন, যে পার্টি দুর্নীতি মুক্ত করা। পার্টি বলতে আমি পার্টির নেতা কর্মী আমি বলবো। আচ্ছা, এখানে যাতে দুর্নীতি ছোঁয়া না পায় সেটা উনি মুক্ত করবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী এটা তার জন্য নিয়ন্ত্রণে আনা খুব না সেটি একটা তো যদি challenging। রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পান, কিন্তু এই মুহূর্তে এই যে নির্বাচনের আগে আসার পরই সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। না, এখন তার বিকল্প নেই। সুতরাং বড় পার্টির সে নেতা, জি। তিনি সরকারে না থাকলেও এগুলোতে তিনি হস্তক্ষেপ করতে পারবেন। তিনি দেশে আপনার 1200 মাইল দূর থেকে যে 1200 কিলোমিটার দূর থেকে তিনি তো এই বড় দলটা চালিয়েছে এবং এই সেলটা রক্ষা করে। তিনি দেশে এসে ফেস টু ফেস প্রবলেমগুলো দেখতে পারবেন। আমি তো আগেই বলেছি, তিনি তো গণতান্ত্রিক সূতিকাগার দেশ থেকে আসতেছেন, সে তো ট্রেইনড। আমি বলবো তিনি এগুলো সম্ভব, তার পক্ষে হয়তো সম্ভব। অর্থনীতি চলছে না, আপনি দেখেন আপনার আপনি এর আগে আপনি বলেছিলেন যে বৈষয়িক যে চ্যালেঞ্জ, সেই বৈষয়িক চ্যালেঞ্জ বা ভূরাজনৈতিক প্রেক্ষাপটের যে বাংলাদেশ, সেখানে এসে ওনার কোন চ্যালেঞ্জ মোকাবেলা কি দেখছেন ওনার জন্য? এখানে তো শোনেন, আমি যেটা বলি, সারা এই পৃথিবীর সব পরাশক্তি আপনার আমাদের নির্বাচনের সময় কিন্তু তারা কিন্তু দৃশ্যমান, কেউ যেমন ভারত ওপেন সবাই বুঝতে পারে, অনেকে অদৃশ্যভাবে কিন্তু ওয়ার্ক করে। হ্যাঁ, তো সুতরাং আমি এই জন্যই বলছি যে তারেক রহমান দেশে আসলে তার তো একটা স্বাধীন দেশের তিনি প্রধানমন্ত্রী হবেন। অর্থাৎ যেটা হচ্ছে যে আমাদের ফরেন পলিসি আছে সবার সাথে মিত্রতা, কারোর সাথে শত্রুতা না। এখন কতটুকু এটা চলে, এটা কতটুকু রিভাইজ করা দরকার, সেটা কিন্তু ভাবতে হবে। বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না, কোনো দেশ এতিম না, নাহলে মালদ্বীপ থেকে ভারতকে উঠে যেতে হয় না। আজকে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সার্ক করেছিল, সেটা যদি আজকে থাকতো তাহলে চীন কিন্তু অনেক একঘরে হয়ে যেত, আজকে সার্ক দাঁড়িয়ে যেত, ভারতেরও উপকার হতো। কিন্তু ভারতের কারণে কিন্তু এই সার্কটা দাঁড়াতে পারে নাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অল্প সময়ের মধ্যে এটা করেছিল। আমি বলবো যে ধরেন বিশ্ব ব্যাংক প্রকাশ করেছে জি। যে আমাদের সামনের বছর জিডিপি হবে 3.5%। এটাই যদি হয়, এটাকে যদি ব্রেক টানা না হয়, সামনের বছর তো দুর্ভিক্ষ হবে। এটা কি দেয়? তো এটা তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ না? চ্যালেঞ্জের যে বিষয়টি বলছিলেন, আমি একটু রতন ভাই আপনার কাছে আসার আগে একটু মজ্জেম হোসেন আলাল ভাইয়ের কাছে একটু ঘুরে আসি। আলাল ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি আসলে তারেক রহমানের জন্য আর কি কি চ্যালেঞ্জ দেখছেন আসার পরে? একটি আছে যে এই যে দলীয় একটি বলছেন যে আজিজ ভাই বললেন যে দলকে দুর্নীতি মুক্ত করা, অথবা দলের মধ্যে এই যে মনোনয়ন নিয়েও অনেককে তো বঞ্চিত নেতাকর্মী রয়েছেন, দলের অনেক কমিটির বিষয় রয়েছেন। এই যে এই বিষয়গুলো যে আসলে আপনি কি চ্যালেঞ্জ সবচেয়ে বড় বেশি করে দেখছেন? আভ্যন্তরীণ সমস্যার চ্যালেঞ্জ মোকাবেলা, নাকি মানে আন্তর্জাতিক চ্যালেঞ্জ, নাকি কোনো চ্যালেঞ্জই দেখছেন না? না, এটা অনেকগুলো চ্যালেঞ্জ তার সম্মুখে, অনেকগুলো। কারণটা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মা হিসাবে এবং সন্তান হিসাবে, জি নেত্রী হিসাবে এবং নেতা হিসাবে যে মেসেজ ওনার পাওয়া প্রয়োজন এই মুহূর্তে, সবচেয়ে বড় মেসেজ যেটা আক্ষরিক অর্থের মেসেজ, সেই মেসেজটা উনি পাবেন কিনা, ওনার মা আমাদের নেত্রী সেই শারীরিক অবস্থায় আছেন কিনা, এটা একটা ওনার জন্য চ্যালেঞ্জ। যে শেষ মুহূর্তের ওসিয়ত বা নসিহতটা কি করে গেলেন, জি এটা হচ্ছে এক, বেগম খালেদা জিয়ার বয়স এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করলে। আর দ্বিতীয়টা হচ্ছে যে জাতীয়তাবাদী শক্তির কোনো পরীক্ষিত বন্ধু থাকে না, খুব কম। সারা বিশ্বের ইতিহাস যদি আপনি দেখেন, যুগে যুগে কালে কালে জাতীয়তাবাদের শক্তির মধ্যেই তাদের শত্রুর জন্ম হয়েছে। এবং জাতীয়তাবাদী শক্তি যখন প্রবল শক্তিশালী হয়, তখনই ভেতর থেকে বিভীষণ যেমন রাবণকে মারতে সক্ষম হয়েছে রামের সাহায্য নিয়ে, সেই রকম বিভীষণ কালে কালে জন্ম নিয়েছে। এইটা থেকে ওনাকে অনেক সতর্ক থাকতে হবে, এটাও একটা ওনার জন্য চ্যালেঞ্জ। জি কারণ এই নেতৃত্বের উপরে কোনো রকম যদি আবার সেই আঘাত আসে 2006-07-এর মতো, তাহলে গোটা জাতি সহ আমরা একটা বড় সম্পদ আমাদের মাঝ থেকে হারাবো, এবং সেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নটা অনেক বড় সংকটের মধ্যে পড়ে যাবে। এগুলো হচ্ছে ওনার সামনে চ্যালেঞ্জ। এবং আরেকটি চ্যালেঞ্জ যেটা আপনি বললেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, দলীয় শৃঙ্খলাটার ব্যাপারে উনি যেভাবে পদক্ষেপগুলো নিয়েছেন, সেই পদক্ষেপগুলো কোথাও ধমক দিয়ে, কোথাও আদর করে, কোথাও সান্ত্বনা দিয়ে, কোথাও শাসন করে, এভাবেই ওনাকে এটাকে সমন্বয় করতে হবে। এটাও একটা বড় চ্যালেঞ্জ ওনার জন্য। জি তবে এর কোনো চ্যালেঞ্জটাই ওনার পক্ষে অতিক্রম করা অসম্ভব হবে না। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে ওনার যদি কোনো কিছু অপূর্ণতা থাকে, যে মায়ের সঙ্গে এই জিনিসটা আলাপ করা দরকার, সেইটা কতটা পারবেন এটা দূর থেকে আমরা কেউ বুঝবো না। ডাক্তার সাহেবরা যারা আছেন তারা, ওনার আম্মা এবং উনি, এই তিনজন সবচেয়ে ভালো বুঝবেন। ভালো বলতে পারবেন। আমরা দোয়া করি যেন মা ছেলের সেই পরিবেশটা তৈরি হয়। আলাল ভাই, আপনার কাছে আমি ফিরবো। আমি একটু কামরুজ্জামান রতন ভাই আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে ইতিমধ্যে 3 দিনের কর্মসূচিতে আমরা দেখেছি তারেক রহমান ফেরার পর থেকে তিনি এই 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন, সাভারের স্মৃতিসৌধে যাবেন, শহীদ জিয়ার সমাধিতে যাবেন, 24-এর আহতদের দেখতে যাবেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতেও। সব কিছু মিলে তিনি এই যে সমন্বয় একটা করছেন, এই যে রাজনীতিতে এই যে গুণবাচক যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? এভাবেই ঠিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা যারা আগামী নির্বাচনে অংশ নেবেন, তাদের সবার সাথে এই সৌহার্দ্যটা বজায় রাখতে কতটা সক্ষম হবে? আমি সবচেয়ে আগেই একটু আজিজ ভাই সিনিয়র মানুষ তো, বাট একটা শব্দের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। আজিজ ভাই মানে একটা শব্দ বলেছেন, পার্টিকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমার মনে হয় আজিজ ভাই এইখানে জাতীয়তাবাদী দলকে যদি আপনি দুর্নীতিমুক্ত বলেন, এটা কিন্তু একটা বিশদ আকারের শব্দটা, এটার সাথে আমিও জড়িত হয়ে যাই, আলাল ভাই জড়িত হয়ে যায়। আমার মনে হয় ধানের ভিতরে যেন চিটা থাকে, এরকম মিসক্রিয়েন্ট থাকতে পারে, বাট সার্বিকভাবে যদি জাতীয়তাবাদী দলকে যদি আমি ওই মানে মূল্যায়নটা করি, তো এই মূল্যায়নটা বিএনপির ক্ষেত্রে এটা সঠিক হবে না। যে আমি চিটাটার কথাই বলতেছি। আচ্ছা হ্যাঁ, চিটা তো থাকবেই, তো সেই জন্য কি আমি ধান বন্যা বন্ধ করে দিব? চিটা বেশি হয়ে গেছে না, চিটা আমি তো লেখা বলি, আমি ওই বিতর্কে আপনার সাথে যাব না। তবে আপনাকে এতটুকু এনশিওর করি, হাসিনার ফেসিস্টের সবচেয়ে মানে তার যে ব্যর্থ কোথায় হয়েছে জানেন? তারেক রহমান এই 1200 কিলোমিটার দূরে ছিল না, 12,000 কিলোমিটার, ওইখানে থেকে এই দলকে ও ভাঙতে পারে নাই। এই ব্যর্থতার পরে তারেক রহমান এই বাংলাদেশকে এসে জাতীয় দলকে আজকে যে জায়গায় পেয়েছে এবং পাবে,
কালকে থেকে ওনার ল্যান্ডিং এর পরে জাতীয়তাবাদী দল ওই যে চিটাফাটা দেখছেন না, এগুলো বাতাসের তোরে উড়ে যাবে। আমি ওনার কর্মী হিসাবে আমি সত্যিকার অর্থে যারা ভালো মনের মানুষ, যারা সৎ চিন্তা সৎভাবে আমরা কাজ করতে চাই মানুষের জন্য, আমাদের কোনো চিন্তা নেই। আলাল ভাইদের মধ্যে মানুষদের কোনো চিন্তা থাকতে পারে না। আপনাকে ইনশিওর করলাম, আপনি দেখেন আপনার সাথে আবার টকশোতে আমার দেখা হবে, তার একটা আমার 1 মাস কাজ করবে, 1 মাস কাজ করার পরে দলকে উনি কোন আঙ্গিকে নিয়ে যান প্লিজ আপনি এই জন্য বলো আমাদের দলের জন্য তারা কোনো জন্য দোয়া করেন। এখন আপনার 3 দিনের যে কর্মসূচি, জি, 1 মিনিটের একটু হ্যাঁ 1 মিনিট, 27 তারিখে কিন্তু উনি কিন্তু নিজের যে ভোটার লিস্টে নামটা ওইটা কিন্তু উনি কিন্তু আবার কিন্তু নিজে গিয়ে ওইটা উনি যাবেন। হ্যাঁ ওইখানে যাবেন। তারপর দেখুন উনি যতগুলো কর্মসূচি নিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতিসৌধ এবং সর্বশেষ যে হাদির বাড়িতে যাওয়া স্মৃতি মানে ওনার যে যাওয়া, প্রতিটা এইটা রাষ্ট্রের একটা রাষ্ট্রনায়ক যে দায়িত্ব, শুধু উনি এখন পার্টির প্রধান হিসেবে কিন্তু বা অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে উনি কিন্তু বাংলাদেশকে চিন্তা করছে না, দায়িত্ব থেকে রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যতে যে রাষ্ট্রনায়ক হবেন, দায়িত্ব যে নেবেন, দায়িত্ব পাওয়ার পরে উনি যেভাবে রাষ্ট্রটাকে চিন্তা করছেন তার আলোকে কিন্তু উনি 3 দিন সাজিয়েছেন। আমি ওনার ব্যাপারে আমি শুধু কর্মী বলে নয়, আমি তারেক রহমানকে একটা ভিন্ন আঙ্গিকে রেখে তারেক রহমানকে আমি পাচ্ছি আর কি। এটা আমার স্বপ্ন হতে পারে এবং আমার স্বপ্ন যে বাস্তবায়ন হবে, আমি কর্মী হিসাবে যতটুকু ওনাকে আমি কাছ থেকে দেখেছি, আমি লন্ডনে ওনাকে আমি যতবার আমি এর মধ্যে আমি পেয়েছি, ওনার ভিতরে যে মানে এই দেশকে নিয়ে উনি যে চিন্তা করে, এটার মধ্যে আজিজ ভাই আমি আপনাকে এতটুকু বলতে চাই, সেই তারেক রহমানকে যারা আওয়ামী লীগ ফেসিস যেভাবে ট্যাগিং করেছে তারা ভুল প্রমাণিত হবে। যেমন তারেক রহমান বাংলাদেশে ঠিকই আসবে, যারা বলেছিল তুই পারলে আয়, এখন বলতে হয় তুই পারলে দেশে আয়, তুই তো এখন বিদেশে গিয়ে অবস্থান করতেছ। সুতরাং আমার তারেক রহমান এই দেশের মাটির সন্তান, এই দেশেই থাকবে এবং এই দেশে থাকার জন্য যেভাবে রাষ্ট্র পরিচালনা করা দরকার সেটা উনি ইনশাআল্লাহ করবেন। অনেক ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে। সেটি হচ্ছে যে এর আগে আমরা বিভিন্ন সময় শুনতাম যারা শীর্ষ নেতা থাকেন তাদের একটা বলয় হয়তো তৈরি হয়ে যায়, প্রত্যাশার যে জায়গাটি, আপনারা আসলে প্রত্যাশার জায়গাটা শুনতে চাচ্ছি। তারেক রহমান ফিরছেন, আগামীতে আপনি তাকে প্রধানমন্ত্রী হিসাবেও এরই মধ্যে স্বপ্ন দেখছেন। আপনি আসলে তারেক রহমানকে বাংলাদেশের জন্য কেমন দেখতে চান, এটি আমি 2 মিনিটে শুনতে চাই। ওনাকে 2 বার আমি সরাসরি একান্তে কথা হয়েছে আমার। জি, আমি ওনাকে বলছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়ে যান। ম্যাডাম তো শারীরিকভাবে অ্যাক্টিভ হতে পারবে না, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়ে যান। কারণ আমি এই জন্যই বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক কারণে অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু দেখেন আজকে দেশের উন্নয়নে প্রবাসী উনি শুরু করছেন, অল্প সময় ছিল, তিনি গার্মেন্টস তিনি শুরু করেছেন, আপনি দেখেন কৃষি তিনি শুরু করেছেন, সার্ভিস সেক্টর তিনি শুরু করেছেন। জিডিপিতে মেইন কন্ট্রিবিউট করে এই 4টে সেক্টর। এবং তিনি দেখেন 15ই আগস্টের পরে ঘুরতে 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 লাটিমের মতো 7ই নভেম্বর পর্যন্ত যে অবস্থায় গেছে, প্রতিটা মুহূর্তে তার মৃত্যু সে হত্যার শিকার হওয়ার কথা ছিল কিন্তু হন নাই, অর্থাৎ কোথাও ভুল করেন নাই। তিনি এসে বহুদলীয় গণতন্ত্র দিছে। মানে আপনি শহীদ জিয়ার আদর্শ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, যদি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হতে প্রতিচ্ছবি চান, হ্যাঁ, তাহলেই এই দেশ আগাবে। এর বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশে আপাতত হয় নাই। কতটুক সেই প্রত্যাশা মনে করেন পূরণ করতে পারবেন তিনি? আমার ধারণা তার সন্তান, আমি তাকে বলেছি এবং তিনি মাথা ঝুঁকিছে এবং এই কথা বলার পরে তিনি আমার সাথে একান্তে কথা বলেছেন, পরবর্তীতেও আমি কথা বলেছি। তিনি কিন্তু কখনো এটা রিয়াক্টও করেন নাই, কিছু বলেন নাই। এবং আমি বলেছি যে আপনাকে বিএনপিতে চ্যালেঞ্জ করার কেউ নাই, সুতরাং আপনি এই সংগঠনটাকে। আজিজ ভাই, শহীদ জিয়া কিন্তু খুব বেশি দিন রাষ্ট্র পরিচালনা করতে পারেননি, এই যে মাথা নত না করার তার শিক্ষা, সেই কারণে কিন্তু তিনি শহীদ হতে হয়েছে। না, এই যে আল্লাল ভাই বললো না, জাতীয়তাবাদীদের বন্ধু থাকে না। জি, 1 মিনিটে বলবেন। হ্যাঁ, ওনারও হয়তো বন্ধু থাকবে না, কিন্তু আপনার বিএনপি আরেকটা সেক্টর বলি, জামাত ইসলাম। জি, এইটি শেষ করেন, আমরা অন্য আলোচনা আমরা সেই সময়টা দিতে পারবো না। যেটা রতন ভাই প্রশ্ন করছে, জামাত ইসলাম আলাদা একটা রাজনৈতিক দল, বিএনপি একটা দল, তাই না? জামাত ইসলাম তো ইসলামিক শাসন ব্যবস্থা, শরিয়া আইন, সুতরাং তারা তো কোনো সময় গণতন্ত্রে বিশ্বাস করে না। এখন সেটি ওনাদের প্রতিনিধি নেই। আমরা এখানটায় আপনি যে প্রতিচ্ছবির কথা বলেছেন সেখানটা একটু সেই জায়গাটাই আমি বলছি যে ধরেন তিনি জিয়াউর রহমান যে অল্প সময়ে যে কাজটা করতে, ধরেন এই যে সার্ক,
আমি তো ভারত লস করছে। আপনি মূল কথা হচ্ছে তার প্রতিচ্ছবিটা আপনি আমি তার মতো লোক চাই, জি, তার অনেক- মতো নেতা তারেক রহমানই হওয়া সম্ভব। এবং আমার ধারণা তিনি 17 বছর দেশ থেকে ঘুরে আইছেন, আমি তাকে সরাসরি বলেছি, এখনো অনিয়ারে বলছি, এবং তিনি হতে পারবেন, এবং তার বিকল্প আমি দেখছি না। অনেক আর কেউ ধন্যবাদ, হবে না। অনেক ধন্যবাদ এম এ আজিজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এম এ আজিজ ভাইকে আমাদের প্রোগ্রাম থেকে বিদায় দিচ্ছি। আমরা পরবর্তী কোনো প্রোগ্রামে নিশ্চয়ই তাকে পাবো। আমরা চলে যাচ্ছি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? জি জি, বুঝতে পারছি। জি, সে একটু আপনার কাছে যে বিষয়টি জানতে চাই তা হচ্ছে যে ইতিমধ্যে যুগপৎ আন্দোলনে থাকা অনেকগুলো দল যাদের সাথে নিয়েই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কথা বলেছিলেন বিএনপি বা তারেক রহমান, তো তাদের মধ্যে অনেকেই বিএনপির সাথে একভূত হয়ে গেছেন, অনেকে জোট ছেড়েছেন, অন্য জোটে ভিড়েছেন। আপনাদের অনেক পরীক্ষিত বন্ধু অলি আহমেদ তিনি আলাদা করে নির্বাচন করার কথা বলেছেন ইতিমধ্যেই। তো যে জায়গাটি সেটি হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী যে প্ল্যাটফর্মগুলো রাজনীতি বা নির্বাচন আসার পরেই কিন্তু একে অপরের প্রতি কথা ছোড়াছুরির যে জায়গাটি কিংবা বিরূপ দুই দিকে পথ দুই দিকটা হয়ে যাওয়ার যে ব্যাপারটি, এটি কি তারেক রহমানের জন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবে মনে করেন? না, চ্যালেঞ্জ তো কিছুটা রয়েছেই, কিন্তু এই চ্যালেঞ্জকে অতিক্রম করার বিষয়টা তারেক রহমান সাহেব দেশের বাইরে থাকা অবস্থায় জি, এটাকে কেউ আমরা ধাতস্থ করেছি, আমরা হৃদয়ে ধারণ করেছি, এবং নিশ্চিত উনিও ধারণ করেছেন। তাহলে উনি এই হাজার হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের কর্মী থেকে সর্বোচ্চ পর্যায়ের সংবাদ মাধ্যমের বন্ধুদেরকেও উনি এইভাবে ঐক্যবদ্ধ রাখতে পারতেন না ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে। জি, যেমনটা উদাহরণ দিয়ে যদি আপনাকে আমি বলি, 2008-এ যখন আওয়ামী লীগ এবং তার মিত্ররা দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, 2009-এ আমরা একটা জাতীয় কাউন্সিল করেছিলাম বিএনপির, মানিক মিয়া অ্যাভিনিউতে হয়েছিল। সে কাউন্সিলে আমাদের স্লোগান ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অনেকে তখন হেসেছেন, অনেক সুশীল সমাজের মানুষরা বলেছেন যে এটা কেমন স্লোগান হলো, দেশের এমন কি হলো যে দেশ বাঁচাতে হবে। পরবর্তীতে দেখা গেছে যে এই কথাটা কেন আমরা বলেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন বলেছিলেন, দেশটাকে কি করেছে ফ্যাসিস্টরা, এটা তো এক কথায় প্রকাশ করা যাবে না, আর এক কথায় বলা সম্ভব না। দেশটাকে ঝাঁঝরা করে দিয়ে গেছে সোজা সর্বদিক থেকে, নৈতিক, আদর্শিক, অর্থনৈতিক, কূটনীতিক, সার্বভৌমত্বের দিক, সব দিক থেকে। সুতরাং এটা যথাযথ ছিল। এরপরে আমরা আমাদের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠান করেছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে এবং গোটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকায়। সেই জাতীয় কাউন্সিলে আমাদের স্লোগান ছিল নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আজকে সেই অবস্থারই প্রতিফলন দেখতে পাচ্ছেন আপনি। জি, অনেক পরীক্ষিত বন্ধুরা দূরে সরে গেছে, অনেক দীর্ঘদিনের নয় স্বল্পদিনের পরীক্ষিত বন্ধুরা আবার কাছে চলে এসেছে। কিন্তু ওই যে নানান মানুষ নানান পথ, এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশ বাঁচাতে ঐক্যমত এই স্লোগানের মধ্যে দিয়ে বিএনপি তার রাজনীতিকে ধারণ করছে, যেটার মূল পতাকাবাহী হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বিষয়গুলো নিয়ে খুব কোনো বিড়ম্বনার মধ্যে আমাদের পড়তে হবে না। আমরা কাউকে বলেও নাই যে আপনারা দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে আসেন। আরপিও অনুযায়ী যে নতুন সংশোধনী এনেছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী প্রতীকের বাইরে কোনো দল, যে দলগুলো নিবন্ধন পেয়েছে নিবন্ধিত, তারা তাদের প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে পারবেন না। এতে যদি কেউ অসুবিধা বোধ করেন, তিনি তো স্বাভাবিক কারণেই সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত প্রতীক ধানের শীষের আশ্রয় নিতেই পারেন। আবার কেউ যদি মনে করেন যে না তিনি স্বমহিমায় উজ্জ্বল, এটা যাওয়ার প্রয়োজন নাই, তিনি দূরে থাকতে পারেন। কিন্তু ফ্যাসিস্টদের আগমন ঠেকানোর জন্য যে ঐক্যমত, জাতীয় ঐক্যমত, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে জাতীয় ঐক্যমত, সেখানে কোনো বিচ্যুতি আমরা ঘটতে দেব না। কেউ চাইলেও সেটা ইনশাল্লাহ পারবে না। আমরা ওই জায়গাটা ঐক্যমতে থাকবো। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরবো। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসি। তা হচ্ছে যে ইতিমধ্যেই তো তারেক রহমান হয়তো একদমই ক্ষণগণনা, আমরা আগেই বলেছি যে আসার যে সময়টুকু,
উনি আসার পরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কি কোনো কর্মসূচি নেওয়া হবে? একটু যদি ক্লিয়ার করেন। একসাথে বসা কিংবা একই টেবিলে বসে আলোচনার। যেখানে বিশ্বায়নের যুগে উনি কিন্তু সবসময় কিন্তু এই আমাদের যে অপরাপর যে অংশীজন দলগুলো ছিল সবার সাথে কিন্তু উনি কিন্তু এই জুম মিটিংয়ে বা যখনই যাকে প্রয়োজন হয়েছে সবার সাথে কিন্তু উনি কিন্তু যে ইন্টারাকশন যেটা সবার সাথে কিন্তু উনি শেয়ার করেছেন, মতামত নিয়েছেন, উনি শুনেছেন। বাস্তব একটা জিনিস কি জানেন, আমার মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব পাওয়ার পর থেকে আমার সৌভাগ্য হয়েছিল, আমি 6 times I have been there। আমি একটা পরিবর্তনকে আমার ভিতরে ওনার যে মানে আমার নতুন তারেক রহমানকে যখন আমি দেখলাম, উনি এখন শুনেন একটা ওনার পর্যায়ে মানুষ আমার মতো কর্মীর কাছ থেকে যখন শুনেন, শোনার পরে উনি ভাবেন এবং বলেন কম। উনি এই যে জিয়াউর রহমানের কাছ থেকে আমরা যারা দল করেছে আলাল ভাইরা বলতে পারবে যে ওনার কাছ থেকে আমাদের যে শিক্ষণীয়, এবং দেখেন উনি এই বিদেশের মতো জায়গা থেকে দলকে যেভাবে সিনিয়র লিডার মানে লিডারদেরকে নিয়ে যেভাবে উনি দলকে রেখেছেন এক করে, আমার মনে হয় বাংলাদেশে আসলে এইটা আরো গতি বাড়বে এবং এই গতিটা এমন জায়গায় যাবে সেইখানে সবার ভিতরে আন্তরিকতা। এবং আপনি দেখেন আপনার সাথে আমার টেলিফোনে কনভারসেশন একটা, আর আপনার সাথে এইখানে বসে যে আমি কথাটা বলতেছি, আন্তরিকতা কিন্তু অনেক বেড়ে যাবে। তা আমি মনে করি আমাদের যে গ্যাপটা ছিল বা আমাদের যতটুকুই না আমরা বাইরে আমরা জুমের মাধ্যমে করেছি, এখন ওনার উপস্থিতি এবং সশরীরে ওনার উপস্থিতিটা এর গতিশীলতা এবং সবাইকে আপন করে নেওয়ার ঐক্যমত্য সরকারের দিকে আমাদের যে প্রচেষ্টাটা হবে, এটা আরো বেশি সমন্বিতভাবে এটা আরো এগিয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য। জি আলাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সংবর্ধনা নাম ছিল, সেটি সংবর্ধনা না বলে শুকরানা এবং দোয়া অনুষ্ঠান হিসেবে দেখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে আপনার দল থেকে। এই হঠাৎ করে এই পরিবর্তন, এই মানে শব্দের পরিবর্তনটা কেন? দেখেন, এই শব্দের পরিবর্তনটার মধ্যে আপনাকে আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। বাংলায় যদি বলা হয় যে অমুকে মা হয়েছেন, জি, আবার যদি বলে যে না মাতৃত্বের স্বাদ পেয়েছেন, ভাষাগত একটু পার্থক্য থাকে কিন্তু বিষয় একই দাঁড়ায়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 25শে ডিসেম্বরকে কেন আমরা বেছে নিলাম, বা আমাদের নেতা কেন 25শে ডিসেম্বরকে বেছে নিলেন, কেন স্থানটি ওই জায়গায় আমরা গেলাম, দুটো গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে 25শে ডিসেম্বর সরকারি ছুটি বড়দিন উপলক্ষে, এর পর দিন শুক্রবার, তারপর দিন শনিবার, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে 3 দিনের ছুটিতে থাকছে দেশ। জনগণের ভোগান্তি যাতে কম হয় এই জন্য আমরা এটাকে বিবেচনা করেছি। আমরা সোহরাওয়ার্দী উদ্যান আমাদের ভেন্যু করি নাই, আমরা মানিক মিয়া এভিনিউতে আমাদের ভেন্যু করি নাই, কারণ এগুলো সবসময় জনাকীর্ণ থাকে। আমরা চলে গিয়েছি এমন একটা জায়গায় যেখানে জুলাই যোদ্ধাদের স্মৃতি বিজড়িত একটা অ্যাভিনিউ রয়েছে, যেটাকে বলা হয় 36শে জুলাই এভিনিউ। সেই 300 ফিটের ওইখানে 300 ফিট সড়ক হলো এখানে 36শে জুলাই মহাসড়ক বলা হয় ওই জায়গাটাকে। সেই জায়গাটায় গিয়েছে কারণ ওখানে লোকের পদচারণা কম, যানবাহনের পদচারণা আছে হয়তো, কিন্তু সুদূর গন্তব্যে সেগুলো। ওই জায়গাটায় মানুষের ভোগান্তি কম হবে এবং এই 3 দিন ছুটির কারণে সাধারণ মানুষেরও জীবন নির্বাহে কোনো রকমের বিঘ্ন সৃষ্টি হবে না। এই কারণে 25 তারিখ বেছে নেওয়া, এই কারণেই সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়ার মতো ঐতিহাসিক জায়গা বাদ দিয়ে আমরা একটা নতুন স্থানে গিয়েছি যেখানে জুলাই যোদ্ধাদের স্মরণের সম্মানটাও রয়েছে। এই 3টা দিক কিন্তু বিবেচনা করে সিদ্ধান্তটা জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন সর্বসম্মতিক্রমে। ওনারই প্রস্তাবনা ছিল এইটা, অর্থাৎ ওনার মস্তিষ্কে এবং হৃদয়ে চিন্তা কতটা প্রসারিত এই একটা জিনিসের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন। যে কারণে শব্দ বা বাক্য পরিবর্তন যেটাই হোক, অবশ্যই বাংলাদেশের গণমানুষের ঐক্যের প্রতীক হিসাবে উনি ফিরছেন। রাজনৈতিক মতবাদ আলাদা আলাদা থাকবে, না হলে গণতন্ত্রের সৌন্দর্যটা থাকে না, গণতন্ত্র বিকশিত হয় না। সমালোচনাবিহীন গণতন্ত্র কোনো গণতন্ত্র নয়। এই জন্য উনি সমালোচনার সুযোগকে অবহিত করে দিয়েছেন, আবার একই সঙ্গে যাদের সঙ্গে আদর্শিক মিল আছে তাদেরকে বন্ধু করার সুযোগ উনি দিয়েছেন। সেই কারণে জনগণের ঐক্যের উপরে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্তগুলি ওনার পক্ষ থেকে প্রদান করা হয়েছে। তো আমরা মনে করি যে ওনার এই আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ঐক্যটা আরো অটুট হবে এবং জনগণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় উত্তরণের যে পথ রেখা শুরু হয়েছে এই পথরেখাটার মূল গন্তব্যে পৌঁছতে পারবে। সেখানে নেতৃত্বের পুরোধায় উনি থাকবেন, সেই যোগ্যতা এবং সেই সম্মান উনি অর্জন করেছেন
বিএনপিকেও সে অর্জনের ভাগ উনি দিয়েছেন। অনেক যে ধন্যবাদ। কারণে সর্বশেষ এই বাক্যের বা শব্দের পরিবর্তন হয়েছে, এটা বরঞ্চ ভালো হয়েছে, দোষণীয় কিছুতে আমি এতে দেখছি না। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং ধন্যবাদ কামরুজ্জামান রতন ভাই, আর আমাদের সাথে আজিজ ভাই ছিলেন, তার প্রতিও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের মতো কামনা করি তারেক রহমানের এই আশা হোক নির্বিঘ্ন, এবং তার এই আশার মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের যে পথ, সেই পথটা আরও একটু মসৃণ হোক, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়ে উঠুক। আসুন, আর সেক্ষেত্রে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।